হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। জুবাইর ভাই কিন্তু ক্লাসে চলে আসছে, প্রিন্স সিয়ামও চলে আসছে। ওকে, সো আর কে কে আছে আমার সাথে যুক্ত একটু দ্রুত জানিয়ে দাও, কারণ আজকে আমরা পড়বো পরিণীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায়। যেহেতু তোমরা বলছিলা যে ভাই আর একটু বিস্তারিত পড়ান, সেই জন্য আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এখানে পড়াবো। আহ, তোমাদের একটা পিডিএফ আজকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো পরীক্ষা তো খুব শীঘ্রই, কোনো পেইন নাই। আচ্ছা, আমি আজকে তোমাদের দেখো কয়ভাবে পড়াই। এই যে দেখো, এটা হচ্ছে পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। তো এইখানে হচ্ছে আমরা যেটা দেখব, এইখানে হচ্ছে আমি জাস্ট তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, জাস্ট একদমই গুরুত্বপূর্ণ কিছু, মানে হচ্ছে কি বলে একদম বেসিক কিছু জিনিস দেখাবো, তারপরে হচ্ছে কিছু এমসিকিউ সলভ করাবো, এবং তারপরে তোমাদের যে সাজেশনগুলো দেওয়ার কথা সেই সাজেশনগুলো দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমাদের সাথে চলে আসছে সুমাইয়া, স্বপ্না। ওকে, বাকিরাও চলে আসবে ধীরে ধীরে। তো দেখো, এই যে পঞ্চম অধ্যায়, এগুলা বিস্তারিত তোমাদের ভাইয়ারা পড়াইছে আমি জানি, তারপর আমি জাস্ট তোমাদের অল্প কিছু তথ্য দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, এই যে নাগরিক অধিকার ও কর্তব্য, এখানে দেখো কি বলছে, অধিকার দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, আমরা জানি পরীক্ষায় কিন্তু আসে অধিকার বলতে কি বুঝো, বা অধিকারের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো, অধিকারকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার। এখন নৈতিক অধিকার কোনগুলো? নৈতিক অধিকার হচ্ছে যেগুলা না করলে, সহজ কথা বললে হচ্ছে যেগুলো শুধু তুমি তোমার মনের সহানুভূতি থেকে করো, যেগুলা না করলে তোমার কোনো শাস্তি হবে না, যেগুলা না করলে তোমার কোনো শাস্তি হবে না। আর আইনগত অধিকার কোনটা? যেটা তোমাকে করতেই হবে, তোমাকে যেগুলা করতে হবে, এগুলা কোনো লঙ্ঘন করলে বা না করলে আইনের একটা ভয় থাকে, ঠিক আছে, শাস্তির ভয় থাকে। তো দেখো, এখানে যেটা আসছে যে এই যে নৈতিক অধিকার কোনগুলা, দরিদ্রকে সাহায্য করা। তুমি যদি একটা রাস্তায় গরিব দেখো, তাহলে আমরা কিন্তু জাস্ট একটা মনের আবেগ থেকেই তাদেরকে দান করি, কিন্তু এটা যদি আমরা না করতাম, কেউ কি আমাদেরকে কোনো পানিশমেন্ট দিত না। তারপরে হচ্ছে পিতামাতা কর্তৃক সন্তান লালন পালন করা। এই যে আমাদের বাবা মা আমাদেরকে প্রত্যেক মাসে এত টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, বড় করতেছে, এগুলা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, কোনো আইন নাই এগুলার পক্ষে, ঠিক আছে? তুমি দেখবা লাইক ওয়েস্টার্ন কান্ট্রি কিছু কিছু আছে, যেখানে হচ্ছে বাবা মারা কি করে, একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে, 18-20 বছর হয়ে গেলে ছেলেমেয়েরা নিজেদের খরচ নিজেরা উঠায়। হ্যাঁ, তারা হচ্ছে নিজেরাই বিভিন্ন শপে, বিভিন্ন বারে, বিভিন্ন কিছুতে হচ্ছে তারা নিজেরা বিজনেস করে, ইয়ে করে, মানে হচ্ছে জব করে, এবং নিজের পড়াশোনার খরচ নিজেরা উঠায়, এবং একটা সময় তারা বাসা থেকেও চলে আসে, বা অনেকে সেপারেট হয়ে যায়। তো এইটা কিন্তু ওয়েস্টার্ন কালচারে আছে, বাট আমাদের কালচারে কিন্তু এরকম নাই। আমাদের কালচারে দেখা যায় যতক্ষণ পর্যন্ত আমি আমি জব না করি, তারপর হচ্ছে আমি বিয়ে না করি, বা যাই হোক, সবকিছু মিলে কি হয়, তোমার হচ্ছে একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের পরিবারই আমাদের খরচ বহন করে, তাই না? সো এইটা হচ্ছে আমাদের কালচারে, বাট এইটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে একটা নিয়ম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চলে আসছে অনেকেই দেখতে পাচ্ছি, আমাদের সাথে 13 জন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো, এগুলো হচ্ছে তোমার নৈতিক অধিকার। আর এই যে আইনত অধিকার, এগুলা কেমন? যেমন দেখো, সামাজিক অধিকার, তোমার পরীক্ষায় আসে কিন্তু সামাজিক অধিকার ব্যাখ্যা করো, তারপরে তোমার হচ্ছে অর্থনৈতিক অধিকার ব্যাখ্যা করো, রাজনৈতিক অধিকার ব্যাখ্যা করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তা আমি জাস্ট সামান্য একটা ধারণা দেই। সামাজিক অধিকার কোনগুলা? এই যে তুমি সমাজে চলাফেরা করবা, তুমি যে সমাজে চলাফেরা করবা, রাস্তায় হাঁটা চলাচল করবা, রাস্তায় বের হচ্ছ, এটাই তোমার চলাফেরার অধিকার, ঠিক আছে? তারপর তোমার বসবাস করার অধিকার, তারপরে তোমার সম্পত্তির অধিকার, তোমার ধর্ম, খ্যাতি লাভ, শিক্ষা, নিজস্ব ভাষা সংস্কৃতি, পরিবার গঠন, এই যে এগুলা করা, এগুলো হচ্ছে তোমার সামাজিক অধিকার। এগুলা যদি কেউ তোমাকে বাধা দেয়, তাহলে তুমি তার বিরুদ্ধে মামলা করতে পারবা, ঠিক আছে? শুধু কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র যখন 144 যারা তোমার জারি করে, বা কোনো কোনো জিনিস যখন হচ্ছে রাষ্ট্র জারি করে, তখন তুমি সেটা করতে পারবে না। বাট দেখো, এই যে চলাফেরা করার অধিকার, এটা কিন্তু আমাদের একটা মানবাধিকার, এটা আমরা সবসময় করতে পারি। তারপর বসবাস করার অধিকার, আমরা কিন্তু এই রাষ্ট্রে বসবাস করি, কেউ কিন্তু আমাদের জায়গা থেকে আমাদেরকে উঠে দিতে পারে না। তারপরে সম্পত্তির অধিকার, ধর্ম, আমরা যে যা ইচ্ছা ধর্ম পালন করতে পারি, কেউ কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি করে ধর্মে রূপান্তরিত করতে পারে না। খ্যাতি লাভ, শিক্ষা, নিজস্ব ভাষা, এই যে শিক্ষা লাভের অধিকার, এটা মনে রাখবা। শিক্ষা লাভের অধিকার হচ্ছে একটা সামাজিক অধিকার, আমরা যেহেতু সবাই শিক্ষা লাভ করতেছি, তাই এটা হচ্ছে একটা সামাজিক অধিকার, ঠিক আছে? নিজস্ব ভাষা সংস্কৃতি, পরিবার গঠন, তুমি যে বিয়ে করবা, বিয়ে করে তোমার বেবি হবে, তোমার ওয়াইফ, সবকিছু কি একটা সমাজের একটা, এটা একটা সামাজিক। এই যে বিবাহ, বিবাহ কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, কথাটা মাথায় রেখো, ঠিক আছে? তারপর আসে অর্থনৈতিক অধিকার কোনগুলো? অর্থনৈতিক অধিকার, আমি যে একটা জব করব আমার ইচ্ছা মতো, আমি তবে নিষিদ্ধ জব ছাড়া, ঠিক আছে?
যেগুলা যেই জবগুলো মনে করো তুমি যদি এখন বলো যে আমি ভাই গাজার বিজনেস করব, এটা কি হবে? হবে না, ঠিক আছে? এগুলা কিন্তু নিষিদ্ধ। এগুলা ছাড়া তুমি যদি বলো ভাই আমি একজন এন্টারপ্রেনার হব, আমি ভাই হচ্ছে বিজনেস করব, আমি হচ্ছে এডুকেশনে জব করব, দ্যাটস অল কাইন্ড অফ বিজনেস ইজ অ্যালাউড, ঠিক আছে? সো এগুলা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, তুমি যেগুলা করতে পারবা, তোমার চাকরি করার অধিকার, এবং তুমি যে চাকরি করে তুমি যে সেখান থেকে টাকা ইনকাম করবে এবং ন্যায্য মজুরি পাবা, সেটা কিন্তু তোমার অর্থনৈতিক অধিকার। এই যে ন্যায্য মজুরি, কারণ মজুরিটা কি? মজুরিটা টাকা, তাই এইটাও কিন্তু অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তারপর রাজনৈতিক অধিকার, ভোটাধিকার ও প্রার্থী হওয়া। এখানে রাজনৈতিক, দেখো ভোট দেওয়া এটা কিসের সাথে সম্পর্কিত? রাজনীতির সাথে সম্পর্কিত। আমি একজনকে ভোট দিব, সে এমপি হবে, সে মন্ত্রী হবে, তাহলে এটা হচ্ছে ভোটাধিকার। এবং প্রার্থী হওয়া, তুমি চাইলে নিজেও, তোমার যদি 18 বছর বা তোমার যদি 18 বছর হয় তুমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইতে পারবা, তোমার 25 বছর হলে তুমি এমপি ইলেকশন করতে পারবা, তুমি প্রধানমন্ত্রী হইতে পারবা, আর 35 বছর হইলে তুমি রাষ্ট্রপতি হইতে পারবা, ঠিক আছে? সো এরকম কিছু নিয়ম আছে, বাট তুমি কিন্তু এগুলোও প্রার্থী হইতে পারবা। তারপর অধিকার অবাধ হলে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু তোমার ডি নাম্বার কোশ্চেনে আসে যে কোনটি অবাধ হলে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হয়। অধিকার, মনে করো যে আমি অনেক বেশি অধিকার নিয়ে ফেলছি, তাহলে কিন্তু এটা এক ধরনের স্বেচ্ছাচার হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো এই যে আইন হচ্ছে মানবাধিকারের প্রধান রক্ষা কবচ। এটা প্রায় হচ্ছে আমাদের গ নাম্বার পরীক্ষায় আসে, এটা আমাদের ব্যাখ্যা করতে হয়। আইন হচ্ছে, মনে করো বাংলাদেশে কোনো আইন নাই যে কেউ কাউকে হচ্ছে খুন করলে সেটার বিরুদ্ধে তার কোনো হচ্ছে শাস্তি হবে, এমন কোনো আইন নেই বাংলাদেশে। তখন কি করবে? তখন একজন আরেকজনকে খুন করতে থাকবে। তাইলে এটা কিন্তু অধিকার না। যখন আমার সামাজিক অধিকার আছে, আমি চলাফেরা করতে পারবো, আমাকে কেউ যদি কোনোভাবে হ্যারাসমেন্ট করে সেটার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো, এই ধরনের আইন যখন থাকবে তখনই কিন্তু অন্যরা ভয়ে আমাকে আক্রমণ করবে না। কারণ মানুষ আইন মেনে চলে কিসের ভয়ে? শাস্তির ভয়ে, তাই না? মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। তারপর হচ্ছে দেখো এই যে তথ্য অধিকার আইন পাস 2009 সালে হয়েছে, এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। তারপরে এটা কিন্তু তোমার ক নাম্বারে আসতে পারে, তথ্য অধিকার আইন পাস হয় কত সালে, এবং তথ্য অধিকার আইন সম্পর্কেও আসতে পারে। তারপরে দেখো এই যে কর্তব্য, আমরা এতক্ষণ দেখলাম অধিকারগুলো দেখলাম। দেখো রাষ্ট্রের প্রতি আমাদের কিছু অধিকার আছে, আবার রাষ্ট্রেরও আমাদের প্রতি কিছু কর্তব্য আছে। ব্যাপারটা হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশন। কেমন বিষয়টা? দেখো অ্যাজ এ সিটিজেন আমি রাষ্ট্রকে কি দিব? আমি রাষ্ট্রকে কর দিব, আমি রাষ্ট্রকে ভ্যাট দিব, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করব, রাষ্ট্রের প্রতি আমার দেশপ্রেম থাকবে। আর এর বিনিময়ে রাষ্ট্র আমাকে কি দিবে? রাষ্ট্র আমাকে সামাজিক অধিকার দিবে, অর্থনৈতিক অধিকার দিবে, তারপর রাজনৈতিক অধিকার দিবে, এগুলো আমাকে দিবে। দ্যাট মিনস আমি যেটা রাষ্ট্র থেকে পাবো সেটা আমার অধিকার, আর আমি যেটা রাষ্ট্রকে দিব সেটা হচ্ছে আমার কর্তব্য। তাহলে এই তো খুব ইজি ভাবে আমরা এটা জানলাম। তারপরে দেখো এই যে কর্তব্যগুলা কি কি, দেখো সামাজিক কর্তব্যগুলা, এই যে দেখো সামাজিক কর্তব্য হচ্ছে আমাদের সামাজিক সম্প্রীতি বজায় রাখা। ধরো আমরা একটা সমাজে বসবাস করি, সেখানে আশেপাশে পাড়া প্রতিবেশী যারাই আছে, বা যে কোনো ধর্মেরই হোক, যে কোনো গোষ্ঠীরই হোক, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা, তাদের সাথে আমাদের বন্ডিং ভালো রাখা, এটাই হচ্ছে সামাজিক সম্প্রীতি বজায় রাখা। এটা হচ্ছে একটা সামাজিক কর্তব্য। তারপর সন্তানাদি শিক্ষাদান, নিজের সন্তানকে শিক্ষাদান করা, এটাও কিন্তু এক ধরনের সামাজিক কর্তব্য। পরীক্ষায় কিন্তু এভাবে আসতে পারে যে নিজের সন্তানকে শিক্ষাদান করা এটা কোন ধরনের কর্তব্য? এটা সামাজিক কর্তব্য। তারপর রাজনৈতিক কর্তব্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, মাত্র যেটা বললাম, এবং আইন মেনে চলা, ভোট প্রয়োগ করা। তাহলে পরীক্ষা আসতে পারে আইন মেনে চলা এটা কোন ধরনের কর্তব্য? এটা হচ্ছে রাজনৈতিক কর্তব্য, কারণ রাষ্ট্রটাই একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই না? তারপরে অর্থনৈতিক কর্তব্য কি? নিজে উৎপাদন করা। আমরা একটা দেশে নিজেরা উৎপাদন করব, সেটা কি? সেটা যে কোনো কিছু উৎপাদন হইতে পারে, ঠিক আছে? উৎপাদন করা, কর দেওয়া, রাষ্ট্রকে খাজনা প্রদান করা, এগুলো হচ্ছে অর্থনৈতিক কর্তব্য। বুঝতে পারছো? এগুলো হচ্ছে অর্থনৈতিক কর্তব্য। ওকে, তারপরে আসো তাহলে আমরা অধিকারও দেখলাম, কর্তব্যেরও গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে ফেললাম। অলরেডি দুইটা সৃজনশীলের জন্য পড়া কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আমি যেহেতু বলছি আমি শুধুমাত্র এখানে তোমাদেরকে জাস্ট একটা হাইলাইট দিব, এখানে কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে পড়ানো আছে, তোমাদের সাইড বাই খুব সম্ভবত তোমাদেরকে পড়াইছে। আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে একটা কি দিব? ওভারভিউ দিব, আর গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিব। তারপরে দেখো এই যে, আশা করি তোমাদের দেখা যাচ্ছে, তাই না? আই হোপ দেখা যাচ্ছে। এই যে দেখো, এবার আসো নৈতিক কর্তব্য।
নৈতিক কর্তব্য কোনটা? এই যে নৈতিক কর্তব্য হচ্ছে বাবা মাকে লালন পালন, মানে বাবা মাকে হচ্ছে তাদের মতো করে কি করা। এই পিডিএফটা দিবেন ভাইয়া? হ্যাঁ দিব, সমস্যা নাই। এটা হচ্ছে আমার একটা বই আছে, মৌলিক পিডিয়া বই, সেই বই থেকে এই যে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হইলো, সেখানে কিন্তু 23টা কমন পড়ছে এবং তোমাদের জন্য এটা কাজে দিবে। সো আমি তোমাদেরকে পিডিএফটা দিব, নো ওয়ারিস। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এই যে নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্য হচ্ছে বাবা মা ও শিক্ষককে সম্মান করা, বাবা মা ও শিক্ষককে সম্মান করা, এগুলো সব হচ্ছে নৈতিক। মানে এটা না করলেও তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে বাট এটা তোমাকে একটা, যে সমাজে বসবাস করো সেই সমাজ রিচুয়াল অনুযায়ী তোমাকে এটা মেনটেন করতে হবে। দেন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, তারপর দরিদ্রকে সাহায্য করা, অন্যায়ের প্রতিবাদ করা, ত্রাণ প্রদান করা, মানে যখন কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা ভূমিকম্প হয় তখন যে আমরা ত্রাণ প্রদান করি, সবাই মিলে যাই, যেমন 2024 সালে যে বন্যাটা হইলো সেখানে যে আমরা এরকম ত্রাণ প্রদান করছি, এটা কি, এটাও কিন্তু এক ধরনের তোমার হচ্ছে নৈতিক কর্তব্য। তারপর আইনগত কর্তব্য কোনগুলা? কর দেওয়া, তারপর হচ্ছে ভোট, রাষ্ট্রপতি আনুগত্য, এগুলা কিন্তু আবার এই যে কর, তারপর হচ্ছে তোমার এই কর কিন্তু হচ্ছে তোমার অর্থনৈতিক কর্তব্য, আবার ভোট, রাষ্ট্রপতি আনুগত্য, এগুলো কিন্তু আবার রাজনৈতিকও কর্তব্য, দেখছো? তার মানে আইনগত কর্তব্য এগুলা, আবার এগুলা কিন্তু রাজনৈতিক অর্থনৈতিকের মধ্যেও পড়ে। তার মানে দুইটা বুঝে পড়ে যাবা, ঠিক আছে? এই গ্যাপটা আমি দেখাই দিলাম। আচ্ছা, তারপরে আসো মানবাধিকার। এবার আসো মানবাধিকার আর হচ্ছে তোমার মৌলিক অধিকার মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখি। হ্যাঁ, মানবাধিকার এবং মৌলিক অধিকার। দেখো এই যে মানবাধিকার এবং মৌলিক অধিকার, আমি যদি তোমাদেরকে একটু বিস্তারিত দেখাই, দেখো মানবাধিকার এবং হচ্ছে মৌলিক অধিকার, দেখো কোথায়, এই যে দেখো একটা হচ্ছে মানবাধিকার আর একটা হচ্ছে মৌলিক অধিকার। হ্যাঁ, তো এই যে মানবাধিকার, মানবাধিকারের মধ্যে একটা জিনিস তোমার পরীক্ষায় আসবেই আসবে, 100% শিওর, সেটা লিখে রাখো। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। ওকে, দ্যাট মিনস মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এটা কার উক্তি? এটা রুশোর উক্তি। এই উক্তিটা তুমি মানে পাবাই পাবা, এটা তুমি হয় এসএসসিতে পাবা, না হলে এডমিশনে পাবা, না হলে বিসিএস এ পাবা, কোনো না কোনো পরীক্ষাতে এটা আসবেই, ঠিক আছে? সো এটা ভালো করে পড়বা। তারপর মনে রাখবা মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এটা কেমন? এটা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, প্রত্যেকটা মানুষ জন্মের সাথে সাথে এই অধিকারগুলো পায়। চলাফেরার অধিকার, বাসস্থানের অধিকার, ধর্ম পালন করার অধিকার, তারপর হচ্ছে চাকরি লাভের অধিকার, এগুলো সবই হচ্ছে মানবাধিকার। হ্যাঁ, তারপরে দেখো মানবাধিকার গৃহীত হয়, এইটা কিন্তু পরীক্ষায় আসবে। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, আমরা জানি মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর, এবং মানবাধিকার গৃহীত হয় 1948 সালের 10 ডিসেম্বর। এটা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। তারপরে দেখো জাতিসংঘের 3 থেকে 30 পর্যন্ত প্রায় 28টি ধারা মানবাধিকার সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? মানবাধিকারের জাতিসংঘের 3 থেকে 30 পর্যন্ত প্রায় 28টি ধারায় মানবাধিকার সম্পর্কে বলা আছে, এবং মানবাধিকারের উৎস এবং রক্ষক হচ্ছে জাতিসংঘ। এটা এমসিকিউতে আসবে, মানবাধিকারের উৎস এবং রক্ষক। অর্থাৎ এই যে মানবাধিকারগুলা, যে 28টা ধারা বা 30টা ধারা আমাদের আছে, সেগুলো আসলে কে দিছে? সেগুলা জাতিসংঘ দিছে, এবং জাতিসংঘ বলছে যে এগুলা জাতিসংঘের যতগুলো সদস্য রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশে এগুলা ইফেক্টিভ, মানে কার্যকর হবে, ঠিক আছে? প্রত্যেকটা দেশে এগুলা মানে থাকতে হবে, ঠিক আছে? এই জন্য এটা তোমার করে কে? জাতিসংঘ। এই মানবাধিকারগুলা এগুলা দিছে হচ্ছে জাতিসংঘ, এবং এগুলার রক্ষকও জাতিসংঘ, এবং তুমি বাংলাদেশ থেকে অন্য যে কোনো দেশেই যাও এগুলা তুমি পাবা, ঠিক আছে? মানবাধিকার বিস্তার হচ্ছে দেখো বিশ্বব্যাপী, মানে প্রত্যেকটা দেশে, এবং এটা হচ্ছে তোমার একটা আন্তর্জাতিক অধিকার। মাত্র যেটা বললাম যে তুমি বাংলাদেশ থেকেও যদি অন্য কোনো দেশে যাও সেখানে তুমি চলাফেরার অধিকার পাবা, বাসস্থানের অধিকার পাবা, মানে একবারে স্থায়ী ভাবে না, তারা যদি তোমাকে ভিসা দেয় সেভাবে বসবাসের অধিকার, তারপর হচ্ছে তুমি ধর্ম পালন করার অধিকার, এগুলা সবই হচ্ছে তোমার থাকবে মানবাধিকার, ঠিক আছে? এগুলো হচ্ছে, তার মানে মানবাধিকারটা আমরা পাইলাম আন্তর্জাতিক অধিকার, এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারের উৎস এবং রক্ষক হচ্ছে জাতিসংঘ, ঠিক আছে? এইবার যদি আমরা মৌলিক অধিকারে যাই, দেখো এই যে মৌলিক অধিকারে বলছে মৌলিক অধিকারের উৎস, রক্ষক এবং মুখপাত্র হচ্ছে রাষ্ট্রের সংবিধান। আমরা মানবাধিকার দেখছি ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, আর আমরা মৌলিক অধিকারে দেখছি উৎস, রক্ষক, মুখপাত্র হচ্ছে সংবিধান। দ্যাট মিনস এক এক দেশের সংবিধান তো এক এক রকম। দেখো আমাদের মৌলিক অধিকার গুলো কি কি?
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, তাই না? এই পাঁচটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এমনও হইতে পারে অন্যান্য দেশের যে সংবিধান সেখানে এগুলো মৌলিক অধিকার নাও থাকতে পারে। মানে এই পাঁচটা মৌলিক অধিকার যদি আমরা বাংলাদেশ থেকে না পাই তাহলে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করতে পারবো। ঠিক আছে? তার মানে থাকা, এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই পাঁচটা হচ্ছে মৌলিক অধিকার। আর ওই যে চলাচল, বসবাসের অধিকার, চলাচলের অধিকার, ধর্ম পালন করার অধিকার, এগুলো হচ্ছে তোমার মানবাধিকার। বুঝতে পারছো? মানে যদি কেউ মৌলিক অধিকার না পায় তাহলে তার মানে জীবন ধারণ করাই কি হয়ে যাবে, মানে জীবন ধারণ সে করতেই পারবে না, সে বাইচেই থাকতে পারবে না। লাইক তুমি যদি খাদ্য না পাও তুমি কি বাঁচতে পারবা না। তুমি যদি বস্ত্র, এই আমার শরীরে আমি যা পরে আছি এগুলো যদি আমার না থাকে, আমি যদি একদম মনে করো যে আমার শরীরে জামা কাপড় নাই, আমি কি চলতে পারবো এই সমাজে? মানে কোনোভাবে এটা সম্ভব না। তারপরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমার যদি একটা ঘর না থাকে, আমার যদি একটা ছাদ না থাকে, আমি কি মনে করে চলতে পারবো? আমি কোথায় ঘুমাবো? রাস্তায় ঘুমাইতে হবে। সো এটা তো কোনো জীবন ধারণ না। তারপরে শিক্ষা, শিক্ষা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে শিক্ষা ছাড়া তো কেউ থাকতে পারে না, তাই না? হ্যাঁ, বাংলাদেশে এটা খুব কমন যে অনেকে শিক্ষা লাভ করে না, বাট শিক্ষা, তুমি রাষ্ট্র তোমাকে শিক্ষা দান করতে, তুমি যদি শিক্ষা গ্রহণ করতে চাও রাষ্ট্র তোমাকে বাধ্য শিক্ষা দান করাইতে। ঠিক আছে? তারপরে হচ্ছে শিক্ষা ও চিকিৎসা, তুমি তো চিকিৎসার অভাবে ভাই মারাই যাবা। তাহলে এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস তোমার জীবন ধারণের জন্য বাধ্যতামূলক, এগুলো তোমার লাগবেই লাগবে। বাট ওই যে চলাচলের অধিকার, তারপরে লাভের অধিকার, ধর্ম পালন করার অধিকার, এগুলো তোমার জীবন ধারণের জন্য একেবারেই অপরিহার্য বিষয়টা এমন না। বাট হ্যাঁ, এগুলো তোমার যে তোমার হচ্ছে কি বলে, তোমার পার্সোনালিটিকে আরো বিকাশ করবে, তোমার চলাচলকে আরো সুন্দর করবে, তোমার জীবনকে আরো স্মুথ করবে। বুঝতে পারছো? তার মানে জীবন ধারণের জন্য যেটা একদমই অপরিহার্য সেটা হচ্ছে তোমার মৌলিক অধিকার। আর যেগুলো তোমার জীবনকে আরো বেশি একটু সুন্দর করবে, আরো একটু স্মুথ করবে, সেগুলো হচ্ছে মানবাধিকার। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে জিনিস। এগুলো হচ্ছে তোমার রাষ্ট্রীয় অধিকার, এটা কিন্তু হচ্ছে তোমার দেখো বিশ্বব্যাপী এবং আন্তর্জাতিক অধিকার। আর এটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় অধিকার, কারণ এক এক দেশের সংবিধান এক এক রকম। এই জন্য এই মৌলিক অধিকার হচ্ছে শুধু এক এক দেশের এক এক রকম হইতে পারে, কিন্তু এই যে মানবাধিকার যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা এই জাতিসংঘভুক্ত 193টা রাষ্ট্রে সকল দেশে সেম হবে। বুঝতে পারছো? আর বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের রাজনৈতিক অধিকার, এটা পড়ে যাবা। এইবার আমাকে বলো যে আমার কথা কে কি বুঝতে পারছো? আমার কথাগুলা এই যে আমি এতক্ষণ পড়াইলাম, এগুলা কে কি বুঝতে পারছো এবার আমাকে বলো। স্যার জাতিসংঘ সম্পর্কে একটু আলোচনা করেন। জাতিসংঘ সম্পর্কে আলোচনা করব। জাতিসংঘ হচ্ছে তোমাদের তো পরিণতি কোন পত্রে? দ্বিতীয় পত্রে, তাই না? এটা তো তোমাদের সাইড বাই পড়াবে। তারপরও জাতিসংঘ তো আমি বলতে পারি এটা হচ্ছে ইউনাইটেড নেশন, এবং জাতিসংঘ হচ্ছে তোমার কি বলা যায়, 1945 সালে এটা কার্যকর হয়, 24 অক্টোবর 1945 সালে। এবং এই প্রথমে এটার নাম ছিল জাতিপুঞ্জ। যখন এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপরে হচ্ছে অনেকগুলা দেশ মিলে এটা তৈরি করে। তারপর কিন্তু হচ্ছে এটা আসলে মানে অতটা কার্যকর ভূমিকা রাখতে পারে নাই। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1945 সালে, সরি 1939 থেকে 1946 সাল পর্যন্ত চলে। মেনলি 45 সাল পর্যন্ত বলে, বাট 46 পর্যন্ত গেছিল। তা এর মধ্যে হচ্ছে 1945 সালে এই জাতিসংঘ গঠন করে, এবং পরবর্তীতে 50টা রাষ্ট্র হয়, এবং 50টা রাষ্ট্রের পর ধীরে ধীরে বর্তমানে 193টা রাষ্ট্র। এবং এই জাতিসংঘের 6টা হচ্ছে তোমার অঙ্গ সংস্থা আছে, যেমন হচ্ছে তোমার সাধারণ পরিষদ হচ্ছে এই প্রত্যেকটা দেশই সদস্য সাধারণ পরিষদে। তারপর আছে তোমার নিরাপত্তা পরিষদের হচ্ছে 15টা সদস্য থাকে। হ্যাঁ, তোমার হচ্ছে 5টা সদস্য হচ্ছে সব সময় থাকবে, যেমন তোমার হচ্ছে আমি বলি এটাকে ফারুক দিয়ে, যেমন ফ্রান্স, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে যুক্তরাজ্য, রাশিয়া এবং হচ্ছে চীন। এই 5টা হচ্ছে তোমার একদম পার্মানেন্ট মানে স্থায়ী দেশ। আর যে অস্থায়ী যে 10টা দেশ, এগুলো হচ্ছে তোমার 2 বছর পর পর চেঞ্জ হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন তোমার মহাদেশ ভিত্তিক এগুলা নিয়োগ দেওয়া হয়। তো এটা গেল হচ্ছে নিরাপত্তা পরিষদ, এবং এরাই হচ্ছে তোমার ডিসিশনগুলো নিয়ে থাকে। আর এই যে 5টা স্থায়ী দেশ, এদের আবার ভ্যাটো প্রদান করার ক্ষমতা আছে। একটা 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 কোনো কিছুর উপর যদি কোনো একটা দেশ শুধু ভ্যাটো দেয়, তাইলে ওই জিনিসটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যাটো প্রদান। ভ্যাটো মানে হচ্ছে আমি মানি না। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সামাজিক অর্থনৈতিক পরিষদ, যেটাকে আমরা বলি ইকোসক। তো ওইটাও হচ্ছে তোমার এই সামাজিক অর্থনৈতিক পরিষদ অনেক কিছু নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে তোমার ওসি পরিষদ আছে, তারপর মহাসচিব যেটাই বসে, তারপর ওসি পরিষদ, এগুলা এরকম 6টা অঙ্গ সংস্থা আছে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি যদি হচ্ছে আমার এখানে পড়ে তাহলে আমি পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, অথবা তোমাদের সাইড বাই এগুলো পড়াবে, কোনো সমস্যা নেই। বুঝছি ভাই, ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ যারা বুঝতে পারছো।
কে জাতিসংঘ নিয়ে এসএসসির পরে তো তোমরা এডমিশন পড়বা, তখন আমার অথবা তোমাদের ফাহাদ ভাইয়ের বিস্তারিত ক্লাস পাবা, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যদি কিছু হচ্ছে এমসিকিউ দেখি, এতক্ষণ আমরা যা পড়াইলাম এগুলোর কিছু এমসিকিউ যদি আমরা একটু দেখি, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, পেন নাই। আল্লাহ, এরকম হচ্ছে কেন? এই যে দেখো দেখো প্রশ্নগুলা কেমন হয়। প্রশ্নগুলো হয় হচ্ছে, আরে বাবা, এই যে দেখো এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন দেখাই, তোমরা জাস্ট আমার কথা শোনো তাইলেই হবে। যেমন এই যে বলছে ভিক্ষা পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার, ভিক্ষা পাওয়ার অধিকার, তাহলে আমরা কি বলছি যে ভিক্ষা তুমি দিলেও হবে না দিলেও হবে, এটা সম্পূর্ণ তোমার একটা সহানুভূতির ব্যাপার, তোমার আবেগের ব্যাপার, এই জন্য ভিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে নৈতিক অধিকার, তাই না? ভিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে নৈতিক অধিকার। তারপর বলছে মৌলিক অধিকারের রক্ষককে, মৌলিক অধিকারের রক্ষককে আমরা একটু আগেই বলে আসছি, মৌলিক অধিকার রক্ষক হচ্ছে এটা একটা শুধুমাত্র একটা দেশের মধ্যে থাকে এবং এটা সংবিধান, সংবিধান হচ্ছে রক্ষক, তাহলে এটা হচ্ছে সংবিধান। তারপর নিচের কোনটি কর্তব্যের পরিপূরক, মানে কর্তব্যের জন্য যেটা খুবই দরকার, সেটা হচ্ছে একটা আছে অধিকার, ভালোবাসা, সম্প্রীতি, স্বাধীনতা। তাহলে আমরা জানি কর্তব্য হচ্ছে আমরা কখন, কর্তব্যের পরিপূরক মানে হচ্ছে বিপরীত যেটা আর কি, মানে একটার জন্য আরেকটা দরকার, একটার জন্য আরেকটা দরকার। তাহলে কর্তব্য আমরা কখন করব, যখন আমরা অধিকার পাবো। কর্তব্য আমরা কখন করব, যখন আমরা অধিকার পাবো। এই জন্য এই নিচের কোনটা কর্তব্যের পরিপূরক, সেটা হচ্ছে অধিকার, ঠিক আছে। মানবাধিকারের উৎস কোনটি, মাত্রই আমি বলে আসছি মানবাধিকার এটা প্রণয়ন করছে জাতিসংঘ, তাই না? এই জন্য মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। তারপরে আসো মানবাধিকারের রক্ষককে, মানবাধিকারের উৎস, রক্ষক, মুখপাত্র সবগুলাই হচ্ছে জাতিসংঘ, ঠিক আছে। তারপর অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি, অধিকার, অধিকার যে একটু আগে আমি বলে আসছি কিন্তু, যে অধিকার আমরা কখন এনজয় করতে পারবো, যখন সেটার বিপক্ষে একটা আইন থাকবে, আইন না থাকলে আমি কখনই অধিকার পাবো না। এই জন্য অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। তারপরে খ্যাতি লাভের অধিকার, এটা কোন ধরনের অধিকার, এটা আমি একটু আগে বলে আসছি যে খ্যাতি লাভের অধিকার হচ্ছে সামাজিক অধিকার, খ্যাতি লাভের অধিকার হচ্ছে সামাজিক অধিকার, ঠিক আছে। তারপরে কোনটি সকল অধিকারের উৎস, একদম সকল অধিকারের উৎস হচ্ছে তোমার, এখানে আছে রাষ্ট্র, সরকার, আইনসভা, বিচার বিভাগ। এখন তোমার বিচার বিভাগ কি তোমাকে কোনো অধিকার দিতে পারে না। তারপর তোমার হচ্ছে আইনসভা, আইনসভা তোমাকে অধিকার দিতে পারে বাট সেটা সেইভাবে না। তারপর হচ্ছে সরকার, সরকারও দিতে পারে না, যদি না সেটা সরকার বলতে তো আর একদম সবাইকে বুঝায় না, তাহলে সেটা হবে রাষ্ট্র। সকল অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র দিয়ে তোমার ফুল একটা প্রতিষ্ঠানকে বুঝায়, কিন্তু সরকার, আইনসভা এটাতে কিন্তু পুরো রাষ্ট্রকে বুঝায় না, এই জন্য এটা হবে রাষ্ট্র, বুঝতে পারছো? ওকে, তারপর আসো হুম আচ্ছা, তারপর আসো, আচ্ছা আমরা 10 নাম্বার দেখি, সাধারণভাবে অধিকারকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়, বা অধিকার প্রধানত কত প্রকার, এটা কিন্তু আমরা অলরেডি বলছি, অধিকার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার, একটা নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার। তারপর অধিকার কাদের কল্যাণের জন্য, ব্যক্তির কল্যাণ, পরিবারের কল্যাণ, সকলের কল্যাণ, সাধারণের কল্যাণ। তার মানে এখানে শুধু ব্যক্তি বুঝায় না, এখানে সকলকে বুঝায়, তাহলে এটা হবে সকলের কল্যাণ। অধিকার কাদের কল্যাণের জন্য, অধিকার হচ্ছে সকলের কল্যাণের জন্য। তারপর কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার, দেখো শিক্ষা লাভের অধিকার, এটা আসলে এটা তো সামাজিক অধিকার, এটা হবে না। মত প্রকাশের অধিকার, চলাফেরার স্বাধীনতা, ভোট প্রদানে, তাইলে এই যে মত প্রকাশ এটাও কিন্তু তোমার কাইন্ড অফ সামাজিক, চলাফেরা এটাও সমাজে আমরা চলাফেরা করি, মত প্রকাশটা কিন্তু আমরা সমাজে করি, শিক্ষা লাভও আমরা সমাজে করি, কিন্তু ভোট প্রদান অধিকার এটা সম্পূর্ণ রাজনৈতিক অধিকার, কারণ ভোটটা আমরা কেন দেই, রাজনীতির জন্য দেই, তাই না? এই জন্য এটা রাজনৈতিক অধিকার, এটা মনে হচ্ছে পরীক্ষায় আসবে এবার, ঠিক আছে। রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার, এখন কথা হচ্ছে রাজনৈতিক অধিকার নিজেও একটা শ্রেণীর অধিকার,
সেটা কি? সেটা কি সামাজিক নাকি নৈতিক নাকি আইনগত নাকি অর্থনৈতিক? আসলে এই যে একটু আগে আমি বলে আসছিলাম যে অনেকগুলো অধিকার আবার আইনগত অধিকারের মধ্যে পড়ে, তাহলে সেই অধিকারগুলো হবে রাজনৈতিক অধিকার। এটাও কিন্তু একটা আইনগত অধিকার, বুঝতে পারছো? রাজনৈতিক অধিকার এটা নিজেও একটা আইনগত অধিকার। এবং ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, কারণ এগুলো রাজনীতির সাথে সম্পর্কিত। রাজনৈতিক অধিকার কোনটা দেখো? খাদ্য না, চিকিৎসা না, শিক্ষা না, ভোটদান। তাহলে এটা হচ্ছে ভোটদান হবে। তারপরে দেখো অধিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটা? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলছে। দেখো অধিকার তুমি কখন পাবা? তোমার গণতন্ত্র আছে, তোমার আইনও আছে, জনগণের সজাগ দৃষ্টিও আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে। কিন্তু ব্যাপারটা আসলে শুধু গণতন্ত্র থাকলেই তুমি অধিকার পাবা বিষয়টা এমন না, আইন থাকলেই তুমি অধিকার পাবা বিষয়টা এমন না, বিচার বিভাগের স্বাধীনতা থাকলেই তুমি পাবা এমন না। জনগণের যখন সজাগ দৃষ্টি হবে তখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনও প্রতিষ্ঠিত হবে, এবং তারা হচ্ছে নিজেদের অধিকার সম্পর্কেও বুঝে যাবে। তাই জনগণের সজাগ দৃষ্টি হচ্ছে অধিকারের প্রধান রক্ষা কবচ। বুঝতে পারছো? এটা বুঝতে হবে। নরমালি অধিকারের রক্ষা কবচ হচ্ছে আমরা জানি আইন, কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? স্বাধীনতার। কর্তব্য আমি কখন করব? স্বাধীনতা, ভালোবাসা, অধিকার, সম্প্রীতি। অবশ্যই অধিকারের জন্য, অধিকারের জন্য। তাহলে কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? আমি যখন কোনো কিছুর প্রতি কর্তব্য পালন করব তখন তার প্রতি আমার কিছু অধিকারেরও আশা থাকবে। এই জন্য কর্তব্যের দাবি অধিকারের সীমা নির্ধারিত করে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু হচ্ছে আমি তোমাদের এটা পড়াই দিলাম। ওকে, এইবার তারপরে তো হচ্ছে মনে হয় অন্য অধ্যায়। তো হ্যাঁ, এটা হচ্ছে অন্য অন্য অধ্যায়। তারপরে ও আচ্ছা, আরো আছে এমসিকিউ। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখাই দিই আমি। দেখো স্থায়ীভাবে বসবাস, আমরা জানি বসবাস করার অধিকার। দেখো বসবাস করার অধিকার হচ্ছে সামাজিক অধিকার, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার অধিকার, তুমি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতেছ, এটা তোমার কি? এটা হচ্ছে তোমার একটা সামাজিক অধিকার, এবং তুমি এটা রাষ্ট্রের কাছ থেকে এমনিই পাবা। এটা তুমি বাধ্য, রাষ্ট্র তোমাকে দিতে বাধ্য। কিন্তু তুমি কি অস্ট্রেলিয়াতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবা? না, কারণ সেই দেশে সরকার যদি তোমাকে সিটিজেনশিপ দেয় তবেই তুমি পারবা, না দিলে তুমি পারবা না। এই জন্য দেখো শুধু বসবাস করার অধিকার হচ্ছে কি? শুধু বসবাস করার অধিকার হচ্ছে সামাজিক অধিকার, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। কারণ ওই যে তুমি অন্য একটা দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবা, তার জন্য তোমাকে একটা পাসপোর্ট পাইতে হবে, সেই দেশে নাগরিক হইতে হবে। আর এই যে নাগরিক হওয়া, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, এটা একটা রাজনৈতিক অধিকার। বুঝতে পারছো? দ্যাট মিনস শুধু বসবাস করার অধিকার সামাজিক অধিকার, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? বুঝতে পারলে বলো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এইবার তাহলে আমরা আরো একটা নতুন কিছু জিনিস করি। সেটা হচ্ছে আমি হচ্ছে এবার তোমাদেরকে একটা জিনিস দিব, যেটার জন্য আমরা ওয়েট করতেছি। সেটা হচ্ছে সাজেশন। সেটা হচ্ছে আমাদের সাজেশন। ওকে, তাহলে দেখো এই যে এখন আমি তোমাদের গুরুত্বপূর্ণ যেই সাজেশনগুলো বা যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো একটু দেখাই। এই যে কোথায় কোথায়, এই যে দেখো গুরুত্বপূর্ণ টপিক,
প্রথমে আসছে অধিকারের শ্রেণীবিভাগ উল্লেখ করো। অধিকার কত প্রকার ও কি কি, এবং তোমার কিন্তু এটা এটা আসতে পারে, এটা প্রায় কিন্তু আসছে, আমি দেখছি অধিকারের শ্রেণীবিভাগগুলা, অধিকার কয় প্রকারের কি কি সেগুলো একটু সংজ্ঞা সহ মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে। তারপরে এই যে এখানে আসছে অর্থনৈতিক অধিকার কোনটা, অর্থনৈতিক অধিকার বলতে কি বুঝো, আইনগত অধিকার বলতে কি বুঝো, সামাজিক অধিকার বলতে কি বুঝো, রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো, এগুলা ধারণা চাইছে, ঠিক আছে। এগুলা কিন্তু তোমাকে পার্ট বাই পার্ট দিতে হবে। নর্মালি অধিকার আমরা দুইটাই জানি, সেটা হচ্ছে নৈতিক অধিকার, আইনগত অধিকার। আবার আইনগত অধিকারের মধ্যে হচ্ছে আবার তোমার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এগুলা চলে আসে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু এগুলোও পড়তে হবে। প্রথমত অধিকারের শ্রেণী বিভাগ পড়বা, তারপরে এই যে অর্থনৈতিক, আইনগত, সামাজিক, রাজনৈতিক কোনটাকে কি, এটার ব্যাখ্যা কি এবং তাদের উদাহরণ মানে এক্সাম্পলও পড়বা, ঠিক আছে। এবং কোনটা কি কি বুঝায় সেটাও পড়বা। দেখো, আইনগত অধিকার ভোগে নাগরিকের করণীয় আলোচনা করো। এই যে আইনগত যে অধিকারগুলো আছে তোমার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা আরো যেগুলো আছে, এগুলো যে তুমি ভোগ করবা, এগুলার হচ্ছে তোমার করণীয়, ভোগে নাগরিকের করণীয় আলোচনা করো। তারপর নাগরিক জীবনে বিভিন্ন অধিকারের ভোগের গুরুত্ব বিশ্লেষণ করো। তুমি যেগুলো ভোগ করবা সেটা তোমার আসলে ভোগ করার ফলে তোমার কি কি বিকাশ হবে, তুমি এটা তোমার কি কি কাজে দিবে, সেগুলো এখানে আলোচনা করতে বলছে, ঠিক আছে। তারপর আসো কর্তব্যের প্রকারগুলা। তারপর যদি আমরা দেখি কর্তব্যের প্রকারগুলা, এই যেটা আগে আমরা বলছি যে অধিকার আসলে কি, রাষ্ট্র থেকে আমরা যা পাই, রাষ্ট্র থেকে যা পাই সেগুলো হচ্ছে আমাদের, রাষ্ট্র থেকে যা পাই সেগুলো হচ্ছে আমাদের অধিকার। আর কর্তব্য কোনগুলা, রাষ্ট্রকে আমরা যা দেই, সেগুলো হচ্ছে আমাদের কর্তব্য রাষ্ট্রের প্রতি। তাহলে কর্তব্যের প্রকারগুলো ব্যাখ্যা করো, কর্তব্য কি কি, মানে কর্তব্য কত প্রকার এবং কর্তব্য কাকে বলে, এবং যে যে প্রকারগুলো বলবা সেগুলো কি কি সেগুলো ব্যাখ্যা করবা। তারপর নাগরিকের কর্তব্য যথার্থভাবে পালনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। যেমন তুমি যদি ঠিকমতো ভোট দাও, তুমি যদি ঠিকমতো কর দাও, তুমি যদি ঠিকমতো নাগরিকের প্রতি আনুগত্য প্রকাশ করো, তোমার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তো তুমি দুর্নীতি করবা না, তাহলে তো তুমি মানে টাকা খাইয়া কাউকে ভোট দিবা না। এই যখন এগুলা করবা তখনই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য ভালো হবে, রাষ্ট্র উন্নয়ন হবে। তুমি দুর্নীতি না করলেই রাষ্ট্রের উন্নয়ন হবে। তাহলে এই জিনিসগুলো এখানে বুঝাইছে যে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হবে। নাগরিকের আইনগত কর্তব্য ব্যাখ্যা করো। তারপর হচ্ছে অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। অবশ্যই তুমি কখন রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবা, যখন তুমি রাষ্ট্রের কাছ থেকে অধিকার পাবা। আবার যখন তুমি রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করো তখনই কিন্তু তুমি রাষ্ট্রের কাছ থেকে অধিকারও পাবা। আবার অধিকার পালন করলে তোমাকে কর্তব্যও করতে হবে। তাহলে এটাই হচ্ছে বক্তব্যটা বিশ্লেষণ করতে বলছে। ওকে, তাহলে খুবই সহজ জিনিস, এগুলো তোমরা বইয়ে বিস্তারিত পাবা। তারপর তোমাদের সাইড বায়া আশা করি তোমাদের এগুলো পড়াইছে। তারপর আসো গুরুত্বপূর্ণ টপিক, মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের সম্পর্ক বা পার্থক্য ব্যাখ্যা করা। অলরেডি কিন্তু এটা আমি বলে ফেলছি। মানবাধিকার হচ্ছে যেগুলা আন্তর্জাতিক অধিকার, যেগুলার বিস্তৃতি বিশ্বব্যাপী, যেগুলা হচ্ছে তোমার ব্যাপক বিস্তৃতি। কিন্তু মৌলিক অধিকার শুধুমাত্র আমাদের সংবিধান দেয় এবং শুধুমাত্র এটা রাষ্ট্রীয় অধিকার এবং এটার বিস্তৃতি ছোট, এটা শুধু একটা দেশের মধ্যে এক এক রকম। বাট মানবাধিকার হচ্ছে পুরো বিশ্বের সেম, সব জায়গায় তুমি সেম পাবা। তারপরে দেখো মানবাধিকারের ধারণা দাও, যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম। মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের গুরুত্ব ভূমিকা বিশ্লেষণ করো। মানবাধিকার যদি থাকে তাহলেই তুমি হচ্ছে চলাফেরার অধিকার পাবা, বসবাস করার অধিকার পাবা, তারপর হচ্ছে বিচার পাওয়ার অধিকার রাখবা। এগুলো হচ্ছে সুশাসনের গুরুত্ব ভূমিকা বিশ্লেষণ। মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠায় বিশ্ববাসীর করণীয়, ওই যে বিশ্বেরবাসী সবাইকেই সেম জিনিসগুলো ফলো করতে হবে। তারপরে তথ্য অধিকার আইনের ধারণা দাও। তথ্য অধিকার কি, তথ্য অধিকার কত সালে প্রণীত হয়েছে, তথ্য অধিকার বর্তমানে কি কি আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য অধিকার, এগুলো দিবা। তথ্য অধিকার এটা একটু কম আসে, তারপরে দেখতে পারো। নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের ভূমিকা বিশ্লেষণ করো। তথ্য অধিকার তুমি যখন ইচ্ছা তখন তথ্য পাইতেছ, বা রাষ্ট্রের কাছে তুমি কি কি অধিকার পাবা, বা হচ্ছে তুমি বর্তমানে সরকার কি করছে, সরকার কোন খাতে কত টাকা ব্যয় করছে, সরকার হচ্ছে কত টাকা ঋণ আছে, এই যে তথ্যগুলো জানার যে তোমার অধিকার, এগুলো হচ্ছে তথ্য অধিকার, ঠিক আছে। শুধু এগুলাই না, চাকরিতে কয়টা সেক্টর ফাঁকা আছে বা কোন কোন জায়গায় কি আছে, এই সব মানে টোটাল একটা রাষ্ট্রের যাবতীয় যা কিছু আছে, শুধুমাত্র কিছু জিনিস ছাড়া যেগুলা জনগণের জানা উচিত না, সেগুলো হচ্ছে তোমার রাষ্ট্রীয় কিছু জিনিস আছে যেগুলা গোপনীয় থাকতে হয়, ওইগুলা দেখবা কখনো সংবাদপত্র প্রকাশ করতে পারে না। সেই জিনিস ছাড়া বাকি যা যা আছে সবই তুমি রাষ্ট্রের এই তথ্য অধিকার মাধ্যমে জানতে পারবা, ঠিক আছে।
ওকে, তাহলে এখানে খুব অল্প কয়েকটা আমি দিছি, এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এই 4টা মানে এখানে 4টা ভাগে কয়টা মনে হয় 3টা 4টা করে 12টার মতো কোশ্চেন দিছি। 12টা হচ্ছে তোমার সৃজনশীল, এখান থেকে মাস্ট 2টা সৃজনশীল থাকবে, মাস্ট 2টা সৃজনশীল থাকবে। তাই 12টা টপিক কিন্তু এখানে বেশি না, সবগুলোই রিলেটেবল, সবগুলাই মানে এখানে মেইনলি 4টা পয়েন্টই তোমার আছে, আর বাকিগুলো ওইগুলোর মধ্যে সাব পয়েন্ট, ঠিক আছে? ওকে, গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি আমি একটু দাগায় দিই, দেখো অধিকার কি, এটা পরীক্ষায় আসতে পারে। অধিকারের উৎস কোনটা আসতে পারে। তারপর হচ্ছে অধিকার প্রধানত কয় প্রকার, এটা তো তুমি সৃজনশীলই পড়বা। রাজনৈতিক অধিকারটা কি আসতে পারে। তারপর হচ্ছে নৈতিক অধিকারটাও আসতে পারে। শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার, এটা সামাজিক অধিকার, এটা অলরেডি পড়াইছি। আইনগত অধিকার কি, এটাও আসতে পারে। বিশ্বায়ন কি, এটা পড়বা। তথ্য অধিকার কি, এটা পড়বা, ঠিক আছে? এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। অধিকার কি, অধিকারের উৎস কোনটি, তারপর হচ্ছে এটা মেইনলি এমসিকিউতে আসতে পারে, বাট বাকিগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলকের জন্য। ফার্স্ট পেপারে সাজেশন দিয়েন, এগুলো তো ফার্স্ট পেপারই ভাইয়া। ওকে, এগুলো পিডিএফ তো দিবই, সো প্যারা নাই। তারপরে দেখো তথ্য অধিকার আইন কি আবার চলে আসছে। আচ্ছা, তথ্য অধিকার আইন কি পড়তে পারো, কর্তব্য কি এটা পড়বা। তারপরে হচ্ছে আইনগত কর্তব্য, হ্যাঁ নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্যটা ভালো করে পড়বা। মানবাধিকার কি পড়বা, মৌলিক অধিকার কি পড়বা, কোন সালে মৌলিক ঘোষিত হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি, এটা তো পড়াইছে 1948 সালে 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়, 10 ডিসেম্বর। ওকে, তাহলে এখান থেকে এগুলো পড়বা, ঠিক আছে? তথ্য অধিকার কি, কর্তব্য কি, নৈতিক কর্তব্য, এটাও পড়তে পারো। এগুলো হচ্ছে একটু ভালো করে পড়বা, এগুলাই বারবার পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি। ওকে, তারপরে আসো, তারপরে কি তারপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখি। অধিকার বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে বসবাস করা কোন ধরনের অধিকার, ওই যে একটু আগে বলছে রাজনৈতিক অধিকার। স্থায়ীভাবে বসবাস করা রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। আর শুধু বসবাস করার অধিকার সামাজিক অধিকার। তারপরে নৈতিক অধিকার, এটা এটা কিন্তু পড়বা। তারপরে নৈতিক অধিকার পড়বা। সামাজিক অধিকার কেন প্রয়োজন, অর্থনৈতিক অধিকার। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? কারণ আমি শুধু পুরো পিডিএফটা দিব, বাট এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসো আইনগত অধিকার বলতে কি বুঝায়। আইনগত অধিকার বলতে কি বুঝায়, এটা তো পড়বা। তথ্য অধিকার আইন বলতে কি বুঝায়, এটা একটা পড়বা। রাজনৈতিক অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কি বুঝায়, এটা পড়বা। বিশ্বায়ন ধারণা ব্যাখ্যা, বিশ্বায়ন বলতে কি বুঝায় আর ধারণা ব্যাখ্যা করা একই জিনিস। তথ্য অধিকার বলতে কি বুঝায়, তথ্য অধিকার আইন বলতে একই, হ্যাঁ। কর্তব্য বলতে কি বুঝায়, আচ্ছা এখান থেকে 3টা গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসো এই যে আইনগত কর্তব্য আবার চলে আসছে, তুমি কোন কর্তব্য পালন করবে। আচ্ছা, সামাজিক কর্তব্য, এখানে অনেকগুলা কিন্তু সেমই চলে আসছে, হ্যাঁ। তারপরে রাজনৈতিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে তোমার অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি, এটা অলরেডি আমি মানে গুরুত্বপূর্ণ টপিকে পড়ে আসছি। এই যে ব্যাখ্যা করে এগুলো এখানে আসবে না, হ্যাঁ। মানবাধিকার বলতে কি বোঝায়, আচ্ছা মানবাধিকার বলতে কি বোঝায় এটা অলরেডি আমি দেখাই দিয়ে আসছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, আচ্ছা এটা এটা একটা সৃজনশীল প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে চাকরি লাভের চেষ্টা না করে সোহেল ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি অ্যাগ্রো ফার্ম, মানে হচ্ছে ওই যে তোমার অ্যাগ্রো ফার্ম কোনটা, এগ্রিকালচার যে ফার্ম যেখানে গরু হাঁস মুরগি তারপর হচ্ছে কৃষিকাজ করা হয়, অ্যাগ্রো ফার্মে বিনিয়োগ করে। তার মানে কি করছে, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে চাকরি লাভের চেষ্টা না করে সোহেল ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা অ্যাগ্রো ফার্মে বিনিয়োগ করে, খামারে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন ও মাছ চাষ করে। সে কিছু জমিতে ঘাসেরও চাষ করে। অল্প কয়েক মাসের মধ্যে সে যথেষ্ট উন্নতি করে এবং লাভের মুখ দেখে। লভ্যাংশ থেকে সে নির্ধারিত হারে সরকারকে আয়করও প্রদান করে। দ্যাট মিনস সে কিন্তু সবই করতেছে। তাহলে সরকার অঙ্ক কটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আচ্ছা, এই পাঠ্য বইয়ের আলোকে সোহেলের কর্তব্যের ধরন ব্যাখ্যা করো এবং সোহেলের এই ধরনের কার্যক্রমের ফলে রাষ্ট্রের উন্নতি ত্বরান্বিত হবে, এটা তো বিশ্লেষণ করতে বলছে। এটা কোন কর্তব্য, এটা তোমরা আমাকে জানাও দেখি। তোমরা আমাকে জানাও, আমি একটু পানি খাই। এটা কোন কর্তব্যের উদাহরণ দেখি, আমাকে জানাও। এটা কে কে পারে আমি দেখবো।
এটা কোন কর্তব্যের উদাহরণ? ওকে, তো এটা কোন কর্তব্য বলো? আইনগত কর্তব্য, স্যার রাজনৈতিক কর্তব্য। আচ্ছা, একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আচ্ছা, প্রিন্সিয়াম বলছে অর্থনৈতিক কর্তব্য, রাইট। দেখো এখানে কি বলছে, খামারে হাঁস মুরগি পালন, সে তো তার কাজগুলো করতো, তারপরে অল্প কয়েক মাসের মধ্যে যথেষ্ট উন্নতি করে এবং লাভের মুখ দেখে লভ্যাংশ থেকে সে নির্ধারিত হারে সরকারকে আয়কর, এই যে কর, আয়কর মানে কি কর, এই কর প্রদান করা, এটা কোন ধরনের কর্তব্য? এটা কিন্তু আমরা আইনগত কর্তব্য পড়ছি, আবার অর্থনৈতিক কর্তব্য, এটা মেনলি কর, এটা টাকা না, তাইলে এটা আইন পড়ে, বাট আগে এটা আসবে অর্থনৈতিক কর্তব্যে, ঠিক আছে, অর্থনৈতিক কর্তব্যে, কারণ করটা কি টাকা না, তো এটা হচ্ছে একটা অর্থনৈতিক কর্তব্য। এখানে তুমি আইনগত লিখলে হবে না, এখানে আইনগত এটা যদি এমসিকিউতে যায় তখন তুমি অর্থনৈতিক না থাকলে আইনগত দিবা, বাট এটা মেনলি যেহেতু জিজ্ঞেস করছে ডিরেক্টলি, তাই এটা তোমার অর্থনৈতিক হবে, ঠিক আছে, এটা অর্থনৈতিক হবে, এইটা বোঝানোর জন্যই আমি এই সৃজনশীলটা দিছি, ঠিক আছে। এটা অর্থনৈতিক কর্তব্যে হবে, কর্তব্য নট অধিকার, এটা তো অধিকার তো সরকারের পক্ষ থেকে, বাট আমি যে পালন করতেছি আমার হচ্ছে কর্তব্য, এই জন্য এটা হচ্ছে কর্তব্য। মানে কি কর্তব্য? মানে হচ্ছে ক্রিযুক্তব্য, মানে আমাকে যেটা করতেই হবে সেটা হচ্ছে কর্তব্য, তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক কর্তব্য। আর দেখো সোহেলের এই ধরনের কার্যক্রমের ফলে রাষ্ট্রের উন্নতি ত্বরান্বিত হবে। আমাদের যে যার জায়গা থেকে আমরা যদি সবাই সবাই আমাদের করগুলো রাষ্ট্রকে দেই, তাহলে রাষ্ট্রের কাছে অনেক টাকা হবে এবং সেই টাকা দিয়ে রাষ্ট্র অনেক বেশি বেশি কাজ করতে পারবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে। তাহলে এইটাই যে আমরা অর্থনৈতিক বা করগুলা দিলে বা টাকা, এই তোমার কর যত বেশি বেশি কর দিব, তাহলে রাষ্ট্র সেই কর দিয়ে আরো বেশি বেশি কাজ করতে পারবে, তাহলে উন্নতি হবে, ঠিক আছে। ওকে, তারপর আসো এটার আনসার করো দেখি। বৃদ্ধ রহমত আলী ও তার স্ত্রী সমাজের প্রান্তিক মানুষ, প্রান্তিক মানুষ মানে হচ্ছে খুবই গরিব, সমাজের প্রান্তিক মানুষ হলেও তারা 2014 সালের জাতীয় নির্বাচনে স্বামী স্ত্রী একসাথে ভোটদান করেন। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হওয়ার কিছুদিনের পর বৃদ্ধ রহমত আলী তার স্ত্রী সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা বাবদ 2000 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করেন। তাহলে গ নাম্বার প্রশ্ন বলছে রহমত আলী দম্পতির ভোটদান কোন ধরনের কর্তব্যের মধ্যে পড়ে, এটার আনসার করবা। আর উক্ত কর্তব্য পালনের মাধ্যমে যে বিষয়টি অর্জন করা যায় নাগরিকের জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে এই দুইটা এবার সলভ করো দেখি, এবার এই দুইটা সলভ করো দেখি। তাহলে ভোটদান করা কোন ধরনের কর্তব্যের মধ্যে পড়ে, দেখি এটা কে সবার আগে অ্যান্সার করতে পারে। ভোটদানের মাধ্যমে কোন কর্তব্যের মধ্যে পড়ে, এটা সবার আগে কে অ্যান্সার করতে পারে দেখব। দ্রুত। রাজনৈতিক, আনন্দ বলছে রাজনৈতিক, তৌহিদুজ্জামান পৃথক বলছে রাজনৈতিক, রাইট। তাইলে এটা হচ্ছে রাজনৈতিক, কারণ এই যে ভোটদান কোথায়, এই যে তারা কি করছে গঠিত হওয়ার কিছুদিন পর সরকার এই যে ভোটদান করে, আমরা জানি ভোটদান করা কি, ভোটদান করা হচ্ছে রাজনৈতিক অধিকার, মানে সরি রাজনৈতিক কর্তব্য, ভোটদান করা রাজনৈতিক কর্তব্য, ঠিক আছে। তাইলে এই রহমত আলী দম্পতির ভোটদান রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, ওই যে ভোট দেওয়া এবং নিজে প্রার্থী হওয়া, এগুলো হচ্ছে রাজনৈতিক কর্তব্য। তাহলে তারপরে তুমি রাজনৈতিক অধিকারের দুইটা সংজ্ঞা বা একটা সংজ্ঞা দিবা এবং রাজনৈতিক অধিকার বলতে কি বুঝায় সেটা এখানে লিখে দিবা। তার মানে তুমি খ নাম্বার প্রশ্ন যদি পড়ো এখানেও হয়ে যাবে, ঠিক আছে। তারপরে উক্ত কর্তব্য পালনের মাধ্যমে যে বিষয়টি অর্জন করা যায় নাগরিক জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে এই যে আমরা কর্তব্য পালন করি, বিনিময়ে রাষ্ট্র আমাদের কি দেয়, বিনিময়ে রাষ্ট্র আমাদের অধিকার দেয়, অধিকার দেয়। এবং দেখো তাইলে উক্ত কর্তব্য মানে হচ্ছে রাজনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে
যে বিষয়টি অর্জন করা যায়, তার মানে অধিকার অর্জন করা যায়, তা নাগরিকের জীবনে গুরুত্ব বিশ্লেষণ করা। ভাই অধিকার না পাইলে কি আমি একটা দেশে থাকতে পারতাম? না। এই যে আমি এখানে মৌলিক অধিকার পাচ্ছি, মানব অধিকার পাচ্ছি, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আইনগত অধিকার, নৈতিক অধিকার, সবকিছু আমি এখানে পাচ্ছি। তাইলে এই অধিকার ছাড়া তো আমি বাঁচতেই পারতাম না। তাইলে এখানে অধিকারের যে গুরুত্ব, সেখানে তোমাদের পয়েন্ট আছে না, সেই অধিকারের গুরুত্বগুলা এখানে লিখে দিবা, ঠিক আছে? তাইলেই হবে। এটা তো রাজনৈতিক অধিকার হবে, হ্যাঁ এটা রাজনৈতিক অধিকারই তো। তাইলে এটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার, এবং এটা হচ্ছে যে বিষয়টি অর্জন করা যায় সেটা হচ্ছে অধিকার। এই কর্তব্য পালনের মাধ্যমে আমরা একটা অধিকার পাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আর তোমাদের আরেকটা সৃজনশীল আছে, এই যে লাস্ট একটা সৃজনশীল আছে, যে এইটা হচ্ছে তোমাদের নিজেদের বাড়ির কাজ। এটা তোমরা নিজেরা পড়বা এবং নিজেরা ফাইন্ড আউট করবা এটা কি। পরে আগামীকালকের ক্লাসে আমি এসে তোমাদেরকে সেটা জিজ্ঞেস করবো এবং তোমরা উত্তর দিবা, ঠিক আছে? এইটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি। আর তোমাদের পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা আমি এখনই গিয়ে দিয়ে দিব, এবং এই যে আমার বইয়ের যে ফার্স্ট পরিণতি প্রথম পত্রের যেটা আছে সেটাও আমি দিয়ে দিব। তাহলে তোমরা সেখান থেকে অল্প অল্প তথ্য, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলতে পারবা, আবার বই থেকে তোমাদের বইটাও পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা করবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।